হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটির যে জায়গাটা সেটা শুরু করেছি। কারেন্ট ইলেকট্রিসিটি ওহমস ল বলেছিলাম। ওহমস লর পরে আমরা আসছি সার্কিটের মধ্যে কিভাবে কারেন্ট যাবে সেটা আলোচনা করব। আর কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা অ্যামিটার কিভাবে কোথায় কানেক্ট করতে হয়, পোটেনশিয়াল ডিফারেন্স মেজারিং ইনস্ট্রুমেন্ট ভোল্টমিটার সেটা কিভাবে কানেক্ট করতে হয় সার্কিটে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করার জন্য, ইএমএফ কি, পোটেনশিয়াল ডিফারেন্স কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ কি, এই সকল বিষয়গুলো আলোচনা করব। এবং সেই সাথে সাথে অ্যামিটার বা গ্যালভানোমিটারকে যে তৈরি করা হয়, কিভাবে অ্যামিটার বা গ্যালভানোমিটার তৈরি করা হয় সেটা আলোচনা করব। কোনো একটা অ্যামিটার বা গ্যালভানোমিটারের যদি রেঞ্জ বাড়াতে হয় তাহলে বা সেটা কীভাবে বাড়ানো যাবে, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। এবং তার সাথে সাথে আমরা আসবো একটা ভোল্টমিটার বা অ্যামিটার, তার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত হতে পারে। যে যন্ত্রটা তৈরি করা হলো একটি সাধারণত আমরা তৈরি করে থাকি। গ্যালভানোমিটার হচ্ছে একটি কমন ইনস্ট্রুমেন্ট যেটিতে কোনো সার্কিটে কারেন্ট যাচ্ছে কিনা তার রেজিস্ট্যান্স জানতে পারে। অ্যামিটার, গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটারও বানাতে পারি, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারও বানানো যায়। কিন্তু কীভাবে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বা ভোল্টমিটার তৈরি করা যায় সেই বিষয়গুলোও আমরা আলোচনা করব। এবং সেখানে গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটার এবং অ্যামিটার তৈরি করার সময় যে এক্সট্রা রেজিস্ট্যান্সগুলো আমাদের আসে সেগুলো সিরিজ বা প্যারালালে কীভাবে আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, কত হবে অ্যামিটারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ভোল্টমিটারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, বা কীভাবে আমরা সেই গ্যালভানোমিটারটাকেই যদি ভোল্টমিটার বা অ্যামিটার হিসাবে ইউজ করি তাহলে তার যে স্কেল ক্যালিব্রেশন, স্কেলটাকে তো চেঞ্জ করতে হবে। অ্যামিটার গ্যালভানোমিটার যে রিডিং দেয় সেটা তো কারেন্টের মেজারমেন্ট করে, এবং তার সাথে সাথে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমরা মেজার করব সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপার সময় গ্যালভানোমিটার তো অ্যামিটারের কারেন্টটা মেজার করছে, কিন্তু কী করে পোটেনশিয়ালটাকে মেজার করে নেওয়া যাবে, তার মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টরটা কি যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কারেন্ট অ্যামিটার গ্যালভানোমিটার কারেন্ট মেজার করবে, কিন্তু আমরা ওই কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টটা দিয়েই আমরা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সও মেজার করে নিতে পারবো। কীভাবে করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি বোর্ডে। একটু আমার ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলবো একটু হেল্প করতে আমাকে, যাতে করে এইটা ফোকাসিংটা খুব কাছ থেকে দেখা যায়। বোর্ডে আমি বিষয়টাকে সংক্ষেপে করবো বলে বোর্ডে আগামীটা একটু রেডি করে নিয়েছি। প্রথমেই চলে এসো, আমরা যেটা বলছিলাম যে ওহমস ল। ওহমস ল কে চলেছে, ওহমস ল কাকে বলছে? ওহমস ল হচ্ছে কি, যে যদি কোনো একটা রেজিস্ট্যান্স, কোনো একটা সার্কিটে আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটার সাথে সাথে কারেন্টটা ডিরেক্টলি প্রপোর্শনাল। যদি আমরা বেশি হাই ভোল্টেজের পোটেনশিয়াল বেশি দিয়ে যদি দুটো তিনটা চারটা এরকম করে ব্যাটারি বাড়াতে পারি, সেল যদি বাড়াতে পারি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ালে কারেন্টটা সার্কিটে বাড়বে। কারেন্ট কাকে বলে সে তো আমাদের জানাই আছে, যে পার সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করে, I = Q/D। একটু কাছে নিয়ে চলে এসো, তুলে নিয়ে চলে এসো, এই জায়গাটা একটু দেখে নেবে। কারেন্ট I = Q/D এর ইউনিট হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাম্পিয়ার। একটু এই জায়গাটাকে দেখে নাও, কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে V প্রপোর্শনাল টু I, অর্থাৎ V = RI। এটা হলো ওহমস ল এর ব্যাপার, তাই না? তাহলে আমরা ওহমস ল এর ব্যাপারটা জেনে নিলাম। এর যদি গ্রাফ প্লট করি, এদিকে যদি পোটেনশিয়াল ডিফারেন্স, এদিকে যদি কারেন্ট নিই, তাহলে স্ট্রেট লাইন আসবে, কারণ এটা Y = mx এর মতো। কখনো কখনো গ্রাফটা I ভার্সেস V ভার্সেস I ও করা যেতে পারে, সেটাও স্ট্রেট লাইনই আসবে। এটা এই যে স্লোপটা, এই স্লোপটার কথা হবে সেটা যদি I এর সাথে এবং V এর সাথে যদি আমরা অ্যাঙ্গেল মেজার করি, তাহলে যেটা V = RI, অর্থাৎ রেজিস্ট্যান্স R যেহেতু V/I হয়, তাহলে কারেন্ট এক্সিটেন্সের সাথে যে স্লোপটা হবে সেটাকে θi এর ট্যান ভ্যালুটাই হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? কারেন্ট এক্সিসের সাথে এই যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন কি? V = RI, তাহলে Y = mx এর মতো। তাহলে m হিসাবে আসছে আরটা tan I, তাহলে tan I tan θi = রেজিস্ট্যান্স। আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের সাথে এটা নিই, তাহলে আসবে tan θv = রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলছি কি যে অ্যাডমিট্যান্স বলা হয় অনেক সময়। কি এই রেজিস্ট্যান্সের ইউনিটটা আমরা জানি ওহম, আর এটা হচ্ছে ওহম ইনভার্স বা মো বলা হয়, অনেক সময় এটাকে সেমেনও বলা হয়। তো যাই হোক, আমরা এটা বলে নিলাম, এটা ওহমস ল, সিম্পল এটা আমাদের জানা আছে।
কারেন্ট আই ইকুয়াল টু কিউ বাই টি, আবার এখান থেকে কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন নাম্বার অফ ইলেকট্রনের চার্জ যদি হয় তাহলে এন ই বাই টি। এই ফর্মুলা থেকে এভারেজ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সেগুলো আগে তো বলা হয়েছে, সেগুলো আর বলছি না। আমরা চলে আসি একটি সার্কিট, এই সার্কিটটা নিয়ে আমাদের আলোচনাটা মূল বিষয়। দেখো এই যে সার্কিটটা আমরা করেছি, এই সার্কিটে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এখানে একটা সেল কানেক্ট করেছি, এই সেলটার ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। এখন এই টোটাল সার্কিটটাতে টোটাল রেজিস্ট্যান্স বলতে আমার আসছে কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, তাই না? এখন তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট হয়ে গেল ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন তাহলে আমি যদি কারেন্ট বার করি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বাই টোটাল রেজিস্ট্যান্স হলো কারেন্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে সেলের ইএমএফ, তাহলে ইএমএফ অফ দা সেল, এটা টোটাল ইএমএফ, এটা ইকুইভ্যালেন্ট ইএমএফ বা টোটাল ইএমএফ, আমরা টোটাল লিখতে পারি কিন্তু টোটালটাই তো একটাই আছে, তাই না? এখানে তাহলে ই নিয়েছি, তাহলে ই ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর, এটা থেকে আমরা কারেন্ট মেজার করতে পারবো কি সার্কিটের মধ্যে দিয়ে মেইন কারেন্ট কত হবে। আর যদি বলি যে এই আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এখানে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য কি হয় কিছুটা পোটেনশিয়াল ড্রপ হয়। এখানে দেখো একটু সেলের আমি একটু জায়গা দেখিয়েছি, একটা সেল তার যে দুটো ইলেকট্রন, একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা যে টার্মিনালস বলে থাকি, এখানে তো কেমিক্যাল থাকে যেটা রিঅ্যাকশন ঘটার পরে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়। আমরা যখন বাইরে এটাকে ইউজ করি, যে বাইরে যখন রেজিস্ট্যান্স আর কানেক্ট করি তখন এটা দিয়ে কারেন্ট যায়। তো এটা দিয়ে কারেন্ট যাওয়ার সময় এখানে তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এই কেমিক্যালের থ্রু দিয়ে যখন কারেন্ট যাবে তখন এর মধ্যে কিছুটা একটা রেজিস্ট্যান্স ভাগ করবে, তার জন্য এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স নিয়ে টোটাল রেজিস্ট্যান্স, আর এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে রেখেছে ইলেকট্রনটা, সেটার জন্য বাইরে কারেন্ট যাচ্ছে। এই যে যখন আমি এটা ইউজ করবো না, এটা যদি আমার খোলা থাকে তখন তখন এই সেলের দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা কি বলি তোমরা জানো নিশ্চয়ই, when cell is not used, when cell is in open circuit, the potential difference between the two electrode is called EMF, এটাই হচ্ছে EMF, তাই না? যখন এটাকে ইউজ করছি না, আর যখন আমরা ইউজ করে দিচ্ছি তখন কিছু সার্কিটে কারেন্ট যেতে শুরু করলো, তাহলে এখানে একটা ড্রপ হয়ে গেল, এটা ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, আই যদি কারেন্ট যায় তাহলে এখানে একটা ড্রপ হবে আই স্মল আর, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমিক্যালের জন্য হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে এই যে লিকুইডটা নিচে যে কেমিক্যালটার প্রপার্টির উপরে, আর ইলেকট্রনগুলো কতটা সেপারেশন আছে তার উপরে, এবং এগুলো কি মেটাল নিচ্ছি আমি তার উপরে ডিপেন্ড করবে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাই না? তাহলে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ আর একটা এক্সটার্নাল পোটেনশিয়াল একটা ড্রপ হবে, এই দুটাই মিলে হচ্ছে টোটাল ইএমএফ, তাই তো? এটা আমরা এখানে চলে আসি, তাহলে এই জায়গাটা আমরা কত হবে সেই জায়গাটাকে আমরা আলোচনা করব। তাহলে এটা দেখো এটা আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আমরা আই সমান ই বাই আর লিখে নিলাম। এই ইকুয়েশনটা কি আমি একটু অ্যারেঞ্জ করে নিয়েছি। ই ইকুয়ালস টু কত হবে, ই ইকুয়ালস টু যেটা হবে আই ইনটু আর প্লাস আর, আর ভি তো লিখে নিয়েছি ভি ইকুয়াল টু আই আর, তাই না? ভি ইকুয়াল টু আই আর এটা তো ওহমস ল থেকে পেয়েছি, ভি ইকুয়ালস টু আই আর সেটা ওহমস ল থেকে পেলাম। হ্যাঁ, এটাও ওহমস ল এর, এটা টোটাল ইএমএফ ইজ ইকুয়াল টু আই ইনটু টোটাল রেজিস্ট্যান্স। এবারে আই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে আই আর প্লাস আই স্মল আর এসে গেল, কি আই আর প্লাস আই স্মল আর এসে গেল, তাহলে ইকুয়াল টু ভি প্লাস আই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর আমরা আগেই বলেছি, এই যে ভি ইকুয়ালস টু আই আর বলে নিয়েছিলাম, তাহলে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, তাহলে ভিটা কত, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তাহলে দেখো আমার যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা কিন্তু ইএমএফ এর থেকে কিছুটা কম হয়ে গেল। কেন কম হলো না, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে বলে। এটা যদি জিরো হতো, যদি একটা আইডিয়াল সেলের কথা বলতাম তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো করতে পারতাম, সার্কিটে আই তো জিরো নয়, তাহলে আরটা জিরো যদি করা যেত তাহলে ভি ইকুয়াল টু ই হতো ফর আইডিয়াল সেল। কি আইডিয়াল সেলের কথা বললে এটা হবে, তাহলে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ হওয়ার জন্য ইএমএফটা থেকে কিছুটা পোটেনশিয়াল ডিফারেন্স কিছুটা কম হয়। কি তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ইজ লেস দ্যান ইএমএফ হোয়েন দ্য সেল ইজ ইউজড, যখন সেল যখন কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যখন কারেন্ট পাঠাচ্ছে, এইদিকে যখন কারেন্ট পাঠাবে, যখন ও নিজে ইউজ করা হচ্ছে সেলটাকে, তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ থেকে কিছুটা কম হয়ে গেল। এখন এখান থেকে তাহলে কতটা কম হলো না, আই আর পরিমাণ কম, এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য আমাদের এতটা কম হলো, এটা লস্ট পোটেনশিয়াল, নষ্ট ভোল্ট বা লস্ট পোটেনশিয়াল বলে, অনেক সময় ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বলে। তাহলে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে স্মল আর ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, যদি বলি ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে ই মাইনাস ভি, ই মাইনাস ভি যেটাকে আমরা আই আর বলছি, তাই না? এটা হচ্ছে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ, আই আর এর পরিমাণটা, আই আর সমান ই মাইনাস, অর্থাৎ যতটা কম পাচ্ছে ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বা লস্ট পোটেনশিয়াল, কতটা লস্ট কেন আমরা দিয়েছিলাম তো ইএমএফ তো অ্যাপ্লাই করেছিলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স ই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পেয়েছি আমি ভিটা, তাহলে বাকিটা লস্ট হলো, কতটা লস্ট এটা মাইনাস করলে পেয়ে গেলাম, তাহলে এটা ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপের যে এক্সপ্রেশন সেটা আমরা পেয়ে গেলাম, ইন্টারনাল potential drop I small r is equal to E minus V, এটা মনে রাখতে হবে।
এইখান থেকে প্রবলেম করার সময় এটার দরকার হয়। এখান থেকে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে বলে তাহলে ই মাইনাস ভি বাই কি আই করে নেব। যদি কারেন্ট জানা থাকে তাহলে এটা করা যাবে। কারেন্ট বার করতে চাইলে তো এই ফর্মুলা আমরা ইউজ করবো। কি যদি বলে যে তোমরা আই কত হবে আর টার্মে, সেখান থেকে আবার অন্যগুলো করে নিতে পারো, ই মাইনাস ভি হোল ডিভাইডেড বাই স্মল আর। এখান থেকে কারেন্ট যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এক্সটার্নাল পোটেনশিয়াল ড্রপ যেটা টার্মিনাল পোটেনশিয়াল ড্রপ, আর ইএমএফ যদি জানা থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জানা থাকে, তাহলে কারেন্ট কত হবে এটা করে নেওয়া যাবে। যাক, আমরা এবার আরেকটা জিনিস আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা অন্য ইভি এবং আর এর টার্মে কিভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে দেখো এই জায়গাটা আমি আবার চলে আসছি। আমরা এই জায়গাতে পেয়েছি ই ই ই আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, তাই না? আর ভি ইকুয়াল টু আই আর। এখন দেখো এই ভিটাকে আমি লিখছি, এই আই এর ভ্যালুটা এই নাম্বার 1 ইকুয়েশন থেকে যে আই এর ভ্যালুটা পেয়েছি, আই এর ভ্যালুটাকে এখানে পুট করে নিলাম। তাহলে ভি ইকুয়াল টু আই ইনটু আর, তাহলে আই এর ভ্যালু ই ডিভাইডেড বাই আর প্লাস আর ইনটু আর হয়ে গেল। কি এখান থেকে এটাকে এবারে মাল্টিপ্লাই করে নিই, তাহলে কি হবে দেখো, যে তুমি ভিটা যদি ডিভাইড করো আর ক্যাপিটাল আর প্লাস স্মল আরটা যদি নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে আসছি, এটা আমরাকে নিচে নিয়ে যাচ্ছি। কি তাহলে একটু অ্যারেঞ্জ করে নিলাম, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু ই বাই ভি ইনটু আর। তাহলে আমার চাইছি স্মল আর চাই, তাহলে ক্যাপিটাল আরটাকে আমি রাইট সাইডে নিয়ে চলে যাই, রাইট সাইডে নিয়ে গেলে ই বাই ভি ইনটু আর মাইনাস আর হয়ে গেল। এখান থেকে আরটাকে কমন নেওয়া যাবে, সুতরাং স্মল আর ইজ ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 ইনটু আর। এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা তোমাদের যখন প্রবলেম করবে তখন এই ইকুয়েশনটাকে খুব কাজে লাগানো হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেতে গেলে দেখো ইএমএফ বাই পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস 1 হোল ইনটু আর। কেউ যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখতে চাও, তোমরা এই ফর্মটাও লিখতে পারো, ই মাইনাস ভি বাই ভি হোল ইনটু আর। এটাও যদি মনে হয় লিখবো সেটাও লিখতে পারো। কি এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ হলে এর সঙ্গে আমার আইটা আবার মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? আই এখানে আই আর করে নিলে এখানে আবার আই আর, এখানে আবার ভি চলে আসবে, ই মাইনাস ভি, সেটা তো আগেই করা হলো। কি সেটা তো এখানেই করে নিলাম, সেটা আর দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে আমি এইটা নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করবো এই কারণে যে কি কি কন্ডিশনে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ এর থেকে কম হয়, কখন ইএমএফ এর সমান হয়, কখন ইএমএফ এর থেকে বড় হতে পারে, কি কি কন্ডিশনগুলো আসতে পারে। এই জায়গাটাকে শুধুমাত্র আমরা এই জায়গাটাকে ফোকাস করব, আমাদের এই জায়গাটাকে দেখব। তাহলে আমি আবার এই ইকুয়েশনটা লিখে নিলাম। দেখো এখানে যে ইকুয়েশনটা আমার ছিল সেটাকে আমি লিখে নিচ্ছি, মেন যে ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই স্মল আর। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন এটা, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, যেটা আমরা করে নিলাম। এখান থেকে আমরা একটা কাজ করি, যদি তোমার এমন সিচুয়েশন আসে যে ব্যাটারিটাকে আমি ইউজ করছি, যেটা নর্মালি ব্যাটারি যখন ইউজ করা হয় তখন কি করা হয় না, আই কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে বেরিয়ে যায়। ব্যাটারি যেমন এটা ইউজ করছি এখন এই ইকুয়েশনটা পেয়েছি, অর্থাৎ ভি এর ভ্যালুটা ই এর থেকে কিছুটা কম হলো, তাই না? তাহলে potential difference is less than EMF when current is drawn from the cell, তাহলে এটা during discharging of the cell আইটাকে আমি পজিটিভ ভাবছি। ব্যাটারির পজিটিভ পোলারিটি দিয়ে যদি কারেন্ট বেরিয়ে যায়, যদি ব্যাটারির পজিটিভ পোলারিটি, যেটা আমরা বড় ছোট দেখাই না, এটা বড়টা, এটা দিয়ে যদি কারেন্ট বেরিয়ে যায়, দিয়ে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিছু কানেক্ট করা থাকে, তখন তোমার হবে কি ভি, যেটা আমি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, সেটা কিছুটা কম হবে ইএমএফ এর থেকে। কি যখন ব্যাটারি সেল ইজ ইউজড, সেলটাকে ইউজ করা হবে মানে সার্কিটটা কেমন হবে, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা তোমার ইউজ করছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? এটা পজিটিভ এটা নেগেটিভ, এই পাশ দিয়ে যদি কারেন্ট বের হয় রেজিস্ট্যান্স, তখন ভিটা লেস দ্যান ই হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝে গেলাম যে সেল যখন ডিসচার্জ হচ্ছে, সেলটাকে যখন ইউজ করছে, নরমাল পজিটিভ ডিরেকশনে যদি কারেন্ট বেরিয়ে যায়, তাহলে তখন ভি লেস দ্যান ই। আচ্ছা, যখন আমি সেলটাকে ইউজ করব না, ওপেন সার্কিটে রেখে দিই, ওপেন সেলটাকে ইউজ করছি না, জাস্ট সেল আমার তৈরি হয়ে আছে, এটা ওপেন সার্কিটে আছে, বা কোনো সার্কিটে আছে কিন্তু কারেন্ট যাচ্ছে না, কোনো সার্কিটে ক্লোজ সার্কিটেও থেকেও হয়তো কারেন্ট যাচ্ছে না, এমন কোনো সিচুয়েশন আসতে পারে যখন কারেন্ট যাচ্ছে না। কি যদি কারেন্ট না যায় তাহলে তখন কি হবে না, তখন ভি ইকুয়াল টু ই হবে। দেখো এই ইকুয়েশনে কারেন্ট আই যদি জিরো, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো নরমালি জিরো হয় না, আইডিয়াল এর ক্ষেত্রে হতে পারে, তাহলে আইডিয়াল সেলের ক্ষেত্রে আর জিরো, তার ক্ষেত্রে ভি সমান ই হতে পারে, অথবা যদি কারেন্ট না যায়, কি আই যদি জিরো হয়, তাহলে ভি সমান ই হবে। তবে আইডিয়াল সেল বলে আমাদের বাস্তবে কিছু নেই, কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, তাই প্র্যাকটিক্যালি স্মল আরটা জিরো করা যায় না। আইটাকে বরং জিরো করা যেতে পারে, ওপেন সার্কিটে রেখে দিলে কারেন্ট যাবে না, তখন ভি সমান ই হবে। তাহলে when I equal to 0, that is in open circuit, potential difference is equal to EMF। এটাই আমরা ডেফিনেশন হিসেবে নিয়েছি। কি EMF এর ডেফিনেশন কি বলা হয়, when cell is in open circuit, when no current is drawn from the cell, then the EMF potential difference between the two terminals, two electrodes of the cell is equal to EMF। এটাই আমরা ডেফিনেশন বলি, তাই না? যে যখন কোনো তড়িৎ কোষকে ব্যবহার করা হয় না, তখন তড়িৎ কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ, সেটাকে আমরা তড়িৎচালক বল বলে থাকি।
কি আচ্ছা, এবারে যদি ব্যাটারি দিয়ে চার্জ করা হয়, একটা সেলকে যদি চার্জ করি, তাহলে চার্জিং এর সময় কি ব্যাপারটা আসবে, যখন চার্জ করব তখন তোমার দেখো আমাকে বাইরে থেকে কোনো একটা সোর্স নিতে হবে, সেই সোর্সটা দিয়ে ব্যাটারির এটা পজিটিভ এটা নেগেটিভ এটা দিয়ে চার্জ করতে হবে, কারেন্ট উল্টো দিকে ঢুকবে, চার্জ করছি মানে কি এই পজিটিভ দিয়ে কারেন্ট ঢুকছে নেগেটিভ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটা। তখন কি হবে, এই আইটা উল্টো দিকে, আইটা তখন নেগেটিভ, তাই আই নেগেটিভ হলে এই নেগেটিভ নেগেটিভে মিলে পজিটিভ হয়ে গেল, মাইনাস ও মাইনাস আই, তাহলে ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আই আর হয়ে যাবে। কি এখানে তার ইকুয়েশনটা কি দাঁড়াবে, ভি লেস দেন এখানে হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, কি এখানে হচ্ছে ভি ইকুয়াল টু ই, আর এখানে যে ইকুয়েশনটি আসবে ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আই আর, কি তাই তো। যখন চার্জ হবে কোন সার্কিটে কোন সেলের মধ্যে দিয়ে, মনে রাখবে যদি কখনো কোন সেলের মধ্যে দিয়ে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢোকে তাহলে ইএমএফ এর থেকে পটেনশিয়াল ডিফারেন্স বেশি হতে পারে। এই তিনটা, এছাড়া আর একটা যদি শর্ট সার্কিটের কথা বলি, শর্ট সার্কিট মানে কি এই পজিটিভ নেগেটিভকে ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া, একটা সেলকে ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া হলো পজিটিভ নেগেটিভকে। এখানে দেখো পজিটিভ নেগেটিভ একটা সেল একটা তোমার রয়েছে, একটা সেল, তাকে তুমি কি করলে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এই বাইরে কি করলে ডাইরেক্ট কানেক্ট করে দিলে, অর্থাৎ ক্যাপিটাল আরটাকে তুমি জিরো করে দিলে, কি ক্যাপিটাল আরটাকে যদি জিরো করে দাও তাহলে এই 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 সার্কিটটাকে বলা হয় শর্ট সার্কিট, এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট, শর্ট মানে কি সংক্ষিপ্ত পথ, তাই না, সংক্ষিপ্ত পথ মানে একবার আর রেজিস্ট্যান্স নেই, একবারে ডাইরেক্ট চলে গেছে, তাহলে এখানে কিন্তু প্রচুর কারেন্ট যাবে, কত কারেন্ট যাবে না আমাদের যে ইএমএফ সেখান থেকে এই ফর্মুলাতে আরটা যদি জিরো করে দিই তাহলে ই সমান আই ইনটু স্মল আর হয়ে গেল, তখন কি হবে, তখন এই জায়গাটাতে ই যে কারেন্ট যদি যায় আই, তো একটি রেজিস্ট্যান্স আছে তাহলে ই ইজ ইকুয়াল টু আই স্মল আর হবে। তাহলে এই ফর্মুলাতে যদি আমি এটাকে পুট করি, দেখো ই ইকুয়াল টু আই স্মল আর যদি এখানে পুট করি বা স্মল আই স্মল আর ইকুয়াল টু ই, তাহলে ভি তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে যখন শর্ট সার্কিট, খেয়াল করবে শর্ট সার্কিট যখন হয়ে যাবে তখন এই জায়গাটা একটু কাছে নিয়ে এসে দেখিয়ে দাও যে শর্ট সার্কিট যখন হবে, শর্ট সার্কিট হলে ই ইকুয়াল টু আই আর হবে, কি তাহলে তখন কারেন্ট কত যাবে, শর্ট সার্কিট যখন হয়ে যাবে তখন আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই স্মল আর আসবে, তাই না, শর্ট সার্কিট হয়ে যাবে। এই 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 ভ্যালুটা যদি এখানে বসাই, দেখো ই বাই স্মল আর বসাচ্ছি, স্মল আর ক্যান্সেল, ই কি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ই মাইনাস ই জিরো, তার পোটেনশিয়াল মানে ভিটা তখন জিরো হয়ে যাবে, তাহলে টার্মিনাল পোটেনশিয়াল যখন ভি তখন কত হবে জিরো, কি তাহলে শর্ট সার্কিট আর ওপেন সার্কিট, এটা যে ওপেন সার্কিট এটাকে বলছে ওপেন সার্কিট, তাহলে দুটো কন্ডিশন, ওপেন সার্কিট মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, এখানে আমরা বলতে পারি ওপেন সার্কিট মানে হচ্ছে ক্যাপিটাল আরটা হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স হচ্ছে ওপেন সার্কিট, আর শর্ট সার্কিট মানে হচ্ছে কি যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা জিরো, ওপেন সার্কিট মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আর নরমালি যখন ডিসচার্জ হচ্ছে তখন হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর চার্জ যখন হচ্ছে তখন ভি ইকুয়াল টু ই প্লাস আই, কি এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমাদের। আমি একটু তাড়াতাড়ি বলছি এই কারণেই, কারণ আমরা এটা ক্লাস কোর্সের মধ্যে রয়েছি যাতে করে তাড়াতাড়ি করে আমার সিলেবাসটা শেষ করা যায়, যার জন্য। আচ্ছা, এখানে যদি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে হয়, এখানে আরেকটি ছোট্ট ফর্মুলা আমি করে নিয়েছি, এটা একটু বলে আমরা এই জায়গাটাকে শেষ করে নেব, যে ভি ইকুয়াল টু যেটা পেয়েছিলাম আই আর, আই এর ভ্যালুটা এখানে পুট করলাম, তার সঙ্গে আবার আর এসে গেল, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর করে নিলাম, এটা এখান থেকে আমি আরটাকে রাইট সাইডে নিয়ে গেলে নিজে আর এর স্মল আর এর যে ভ্যালুটা আমরা পেলাম স্মল আর ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 ইনটু আর, এটাকে এইভাবে লেখা যায়, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল, যেটা আমাদের শিখে নিলাম যে ওহমস ল, সেখান থেকে সার্কিট কি। এবারে এই জায়গাটাকে আমাকে আসতে হবে, এই যে যন্ত্রটির কথা এবারে আসবো, কি এই যে অ্যামিটার, অ্যামিটার কি করে তৈরি করা হয়, যেটা দিয়ে কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। আইডিয়াল অ্যামিটার হলে তার রেজিস্ট্যান্স কিন্তু জিরো হতে হবে, কেন জিরো হতে হবে সেটা আমরা আলোচনা করব। আইডিয়াল অ্যামিটারে কেন রেজিস্ট্যান্সটা জিরো হওয়া উচিত, তার কারণ হচ্ছে যদি আমাদের আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স জিরো না হতো তাহলে যে যন্ত্রটা আমি একটা সার্কিটে কারেন্ট মেজার করব, তাই তো, কারণ কারেন্ট মেজার করতে গিয়ে যে যন্ত্রটি লাগালাম সেই যন্ত্রটি যদি রেজিস্ট্যান্স এসে যায়, সার্কিটে যদি একটা রেজিস্ট্যান্স এসে যায় তাহলে কি হবে না, আগে যে কারেন্টটা যাচ্ছিল সার্কিটে তখন সেই কারেন্টটা যাবে না, তাহলে আমি যেটা মাপার উদ্দেশ্যে আমি যন্ত্রটাকে লাগালাম কারণ কারেন্টটাই তখন চেঞ্জ হয়ে গেছে সার্কিটে। কি যদি ইনস্ট্রুমেন্টটা নিজের রেজিস্ট্যান্স থাকে তাহলে ইনস্ট্রুমেন্ট তো নিজে একটা অপোজ করবে, তাহলে আমি যে কারেন্টটা মাপার উদ্দেশ্য নিয়ে আমি ওখানে ওই ইনস্ট্রুমেন্টটিকে ওখানে কানেক্ট করলাম, সেই ইনস্ট্রুমেন্টের একটা রেজিস্ট্যান্স সার্কিটে ইনক্লুড হয়ে গেল, কি তাহলে রেজিস্ট্যান্স যদি সার্কিটে এসে যায় তাহলে যে কারেন্টটা আমি মাপতে চাইছিলাম সেই কারেন্টটা কিন্তু আর আমি মাপতে পারবো না, তাই তো। এবং ধরো এটা কত কারেন্ট যাচ্ছে এই সার্কিট, এখন কত কারেন্ট যাচ্ছে না I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল প্লাস স্মল আর, ঠিক আছে। এখন আমি করলাম কি এখানে একটা অ্যামিটার লাগাবার চেষ্টা করলাম যে কারেন্টটাকে মাপবো, অ্যামিটার লাগালাম, অ্যামিটারে যদি একটা রেজিস্ট্যান্স এসে যায়, ধরো এটা আইডিয়াল নয়, এটা হচ্ছে আর তার রেজিস্ট্যান্স, কি যদি রেজিস্ট্যান্সটা এসে যায় সার্কিটে তাহলে আমার কি হবে, এখন ভোল্টমিটারের কথাটা এখন ছেড়ে দাও, আমরা শুধু অ্যামিটারের কথাটাকেই ভাবি,
কি শুধু অ্যামিটারের কথা ভাবছি। তো যদি অ্যামিটারে একটা রেজিস্ট্যান্স থাকে RA, তাহলে সার্কিট এখন টোটাল রেজিস্ট্যান্স কত হলো? টোটাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো তো যা আছে সব তো রয়েই গেছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স তো স্মল আর, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল, এগুলো তো যা থেকেই গেছে। তাহলে এখন যে কারেন্ট যাবে, এই সার্কিটের সুইচটাকে অন করলাম, এখানে একটা সুইচ লাগানো ছিল, সুইচটাকে ক্লোজ করে দেওয়া আছে, কারেন্ট যাচ্ছে। এবার এইটার মধ্যে এখন যে কারেন্টটা যাবে এটা I dash is equal to E divided by capital R plus RA প্লাস স্মল r। তাহলে আমার যা যা ছিল, তার ক্যাপিটাল R প্লাস স্মল r ছিল, তার সঙ্গে এক্সট্রা আমার একটা অ্যামিটারের রেজিস্ট্যান্স এসে গেল। এই যে কারেন্টটা, এটা তো I এর সমান না, এটা একটা আলাদা কারেন্ট, এটাকে I dash দিলাম। কি তাহলে দেখো, এটা যদি জিরো করা যেত, এটা যদি জিরো করা যেত তাহলে আগের কারেন্ট পেতাম। কিন্তু এটা তো অ্যামিটারের রেজিস্ট্যান্স, এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যার রেজিস্ট্যান্স জিরো হবে। তাহলে আমরা আইডিয়াল এর কথা ভাবলে এটা জিরো করতে পারি, তাহলে সেই কারেন্টে মাপবো। তাই আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স জিরো হওয়া উচিত। কিন্তু আমরা যদি জিরো করতে পারবো না, তাহলে আমাদের একটা করা সম্ভব যে আমরা কম করতে পারি, জিরোর কাছাকাছি তো করতে পারি। তো জিরোর কাছাকাছি কি করে করা যায় না, আমাদের একটা প্যারালাল রেজিস্ট্যান্সের একটা প্রপার্টি জানি, যে কোনো রেজিস্ট্যান্সের প্যারালালে যদি আমি একটা লো রেজিস্ট্যান্স কানেক্ট করি, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্টটা হবে সেটা যেটা মিনিমাম রেজিস্ট্যান্স তার থেকেও কম হয়। তাহলে আমরা করলাম কি, এই অ্যামিটার যখন তৈরি করছি, আমি করলাম কি একটা গ্যালভেনোমিটার ইনস্ট্রুমেন্ট নিলাম, যেটাতে কারেন্ট গেলে ডিফ্লেকশন হয়। তাহলে একটা গ্যালভেনোমিটার আমি নিয়ে নিলাম। এই গ্যালভেনোমিটারটা যদি ডিরেক্ট এখানে লাগাতাম, কারেন্ট মেজার করতো, কিন্তু গ্যালভেনোমিটারের হাই রেজিস্ট্যান্সটা পড়ে যেত। তাহলে এখানে যেটা পড়তো সেটা হচ্ছে গ্যালভেনোমিটারের রেজিস্ট্যান্স, কি ডিরেক্ট যদি। তো আমি কি করলাম, একটা গ্যালভেনোমিটারের সাথে একটা লো রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, যেটাকে শান্ট বলা হয়, প্যারালাল। কি শান্ট কাকে বলে না, when any low resistance connected in parallel to an electric appliance is called shunt. shunt বা বিকল্প পথ, বাংলায় কি বলে অল্টারনেটিং পাথ, তাই না? যদি আমাদের ভিড় থাকে শহরের অঞ্চলে, তখন আমরা বাইপাস দিয়ে কিভাবে সহজে তাড়াতাড়ি বেরিয়ে যাই। কি তাহলে যদি সমস্যাটাকে আমরা এড়ানোর চেষ্টা করি, তাহলে এই শান্ট হচ্ছে একটা লো রেজিস্ট্যান্স, যেটা দিয়ে ইজিলি বেশি এক্সট্রা কারেন্ট দিয়ে যাবে, তাহলে ইনস্ট্রুমেন্টের ক্ষতি হবে না। তো আমাদের এখানে যেটা টার্গেট, সেটা হচ্ছে গ্যালভেনোমিটারের ডিফ্লেকশন হবে। গ্যালভেনোমিটারের ডিফ্লেকশন থেকে আমি কারেন্টটা মেজার করবো, কিন্তু প্যারালাল একটা শান্ট লাগিয়ে দেবো। কিন্তু এইখানে একটা প্রবলেম আসতে পারে, যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ঠিক বুঝতে পারে না, যে আমি তো মেন কারেন্ট আইটা মাপতে চাইছি। কারণ তার এই দুটোকে নিয়ে হচ্ছে আমার অ্যামিটার যন্ত্রটি। এটি হচ্ছে অ্যামিটার। কি এটা হচ্ছে অ্যামিটার। এই অ্যামিটার যে ইনস্ট্রুমেন্টটি, সেটা গ্যালভেনোমিটারের সাথে প্যারালালে শান্ট কানেক্ট করে টোটাল যে ইনস্ট্রুমেন্টটি পেলাম, সেটিকে আমি এখানে লাগিয়েছি। এই জায়গাটা হচ্ছে আমার অ্যামিটার ইনস্ট্রুমেন্ট, যেটি আমরা এখানে গোল করে দেখাচ্ছি। এইটি হলো অ্যামিটার। কি এই যে যন্ত্রটি, এটি হলো আমার অ্যামিটার। তাহলে এই অ্যামিটারের ভিতরে কি আছে না, একটা গ্যালভেনোমিটার আছে, তার সাথে প্যারালাল একটি শান্ট আছে। কেন এটা করেছি না, এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা এখন অ্যামিটার তৈরি হলো RA যে দুটো প্যারালালে থাকে কি হয়, S * G ডিভাইডেড বাই S + G। কি এই ফর্মুলাটা আসবে, যেহেতু S টা ভেরি স্লো, এটা ভেরি স্মল রেজিস্ট্যান্স, এটা ভেরি স্মল রেজিস্ট্যান্স, তো ভেরি স্মল, কম ভ্যালু। তাহলে এই জিটার ভ্যালুটা বেশি হয়, 500 1000 যাই খুশি হোক না কেন, যেহেতু এটা করেছি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এই স্মলের থেকেও স্মল। আমি একটা एग्जांपल নিই, তাহলে দেখো পরিষ্কার হবে। মনে করো আমার এই জি এর যে ভ্যালুটা, এটা হয়তো 999 ওহম, 999 ওহম সাপোজ 999, আর এস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1 ওহম নিয়েছি সাপোজ। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামিটার কত দাঁড়াবে? দেখো 1 * 999 ডিভাইডেড বাই 1000 আসবে, কারণ 99 কি S + G করছে না, কি 1000 আসবে। তাহলে 1000 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে? 0.999, মানে 1 এর থেকে কম হলো, তাই না? 1 এর থেকে কম, ভেরি স্মল হয়ে গেল। তাহলে যেটা শুধু লাগালে 999 ওহম রেজিস্ট্যান্স একা দিত, সেটা এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমিয়ে 0.9, এটা নিয়ারলি 1 এর থেকে 1 এর থেকেও কম হয়ে গেল। কি তাহলে শান্টের থেকেও কম হলো। তাহলে এই যে ইনস্ট্রুমেন্টটি ইফেক্টিভ রেজিস্ট্যান্স নিয়ারলি 0, এটাকে আমরা বলতে পারি না এখন নিয়ারলি 0 বলতে পারি। যদি এটা ধরো এরকম হতো, হয়তো 499 হলো, তাহলে 499 এখানে নিলাম, কি 399, আমি একটা গণ্য করছি, যদি ভাই 399 ডিভাইড বাই 400, কি এখানে 400 আসবে। কি 400 করলে তখন দেখো এটা তোমার লেস দ্যান 1, এটাও তোমার লেস দ্যান 1 আসছে। কি 1 এর থেকে কম আসছে, 1 এর থেকে কম, 1 এর থেকে তো কম হবেই, কারণ 400 দিয়ে ডিভাইড করছি 399 কে। সুতরাং আমি এই টেকনিকটাকে অ্যাপ্লাই করব। তাহলে অ্যামিটার হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা সার্কিটে কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে সিরিজে লাগাতে হবে, কারণ সিরিজে না লাগালে এর মধ্যে কারেন্টটা ঢুকতে পারবে না। এখন এইটার মধ্যে কারেন্টটা ঢুকলো, কিন্তু এই কারেন্টটা কিন্তু এই গ্যালভেনোমিটারে যাচ্ছে না, এখানে যে ডিফ্লেকশনটা দেখছে সেটা কিন্তু এর জন্য, কিন্তু ও মাপছে কত, ওর মধ্যে যাচ্ছে গ্যালভেনোমিটারের কারেন্ট যেটুকু সেটুকু যাচ্ছে, আর এদিকে যাচ্ছে শান্টের মধ্যে দিয়ে আলাদা একটা কারেন্ট চলে যাচ্ছে।
কি তাহলে আই যে টোটাল কারেন্টটা কি হলো গ্যালভেনোমিটার আর শান্টের মধ্যে ডিভাইড হয়ে গেল কি তাহলে গ্যালভেনোমিটার কার ডিফ্লেকশনে দেখাবে ওর তো রিডিংটা শো করবে আইজি অনুযায়ী কিন্তু আমি তো চাই আই মাপতে তাহলে আইজি যদি শো করে আমার তাহলে তো আমাকে আইটা কি করে পাবো আমার তো দরকার সার্কিটে তো মেইন কারেন্টটা মাপতে হবে সার্কিটের মেইন কারেন্ট মাপতে চাই কিন্তু গ্যালভেনোমিটার কোন কারেন্টটা শো করবে সে তো গ্যালভেনোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট আইজি তাহলে আইজিটা করেসপন্ডিং মনে করে এটা 0.2 গেলে এখানে হয়তো 2 অ্যাম্পিয়ার হয় এটা 0.3 হলে এটা 3 অ্যাম্পিয়ার হয় এটা 0.5 হলে এটা 5 অ্যাম্পিয়ার হয় তাহলে আমি যখন দেখছি এটা 0.1 0.2 0.3 এটা তার 10 টাইমস চলে আসছে কি এরকম আমি যদি ক্যালিব্রেশনটা ঠিক করে নিতে পারি তাহলে আমার ওর গায়ে যে স্কেলটা গেল মোটরসাইকেলে যেমন মিটার স্পিড মিটারে একটা কাটা থাকে না যে কাটাটা যেখানে যায় সেখান থেকে দেখা যায় তো এখানে তো এরকম ভাবে থাকবে এই তো আইজিটা মাপার উপযুক্ত করে তৈরি করা আছে ইনস্ট্রুমেন্টটা কিন্তু আমি চাইছি আইটা তাহলে আইজি কে একটা কোন ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই যেমন 10 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম এখানে বলছিলাম এক্সাম্পলটা কি তাহলে কিন্তু আই চলে যাচ্ছে আই পেয়ে যাচ্ছে কি আইজিটা কত হলে আইজি এত হবে তো আমি আইজিটা মেপেছি তাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আইটা পাবে তাহলে এই ফ্যাক্টরটা আমাকে বের করে নিতে হবে মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টরটাকে আমি বার করেছি এখানে চলে এসো এখানে সেই থিওরিটাকে আমরা একটু দেখিয়ে দিই ওই একই জিনিস দেখো তাহলে আমরা যেটা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা কি গ্যালভেনোমিটার থেকে অ্যামিটার তাহলে আমরা কি বুঝলাম এটা গ্যালভেনোমিটারকে ডাইরেক্টলি কিন্তু সার্কিটে কানেক্ট করা যাবে না গ্যালভেনোমিটারকে যদি ডাইরেক্টলি কানেক্ট করতে চাই তাহলে প্রবলেম কি হবে বলো গ্যালভেনোমিটারকে ডাইরেক্টলি যদি কানেক্ট করি তাহলে হাই রেজিস্ট্যান্স এসে যাবে তাহলে সার্কিটে যে কারেন্টটা আগে যাচ্ছিল সেই কারেন্টটা আর যাবে না তাই আমাকে সার্কিটে এমন করে একটা ইনস্ট্রুমেন্ট কানেক্ট করতে হবে যাতে করে সার্কিটের মেইন কারেন্টটা কোনো রকম চেঞ্জ না হয় এটা তখনই সম্ভব যদি ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্সটা ভেরি লো হয় তো লো রেজিস্ট্যান্স বলে জিরো করতে পারলে তো ভালো হতো তাই আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স আমরা জিরো বলে থাকি কিন্তু যেহেতু জিরো করা সম্ভব হচ্ছে না তাই আমরা প্যারালালে একটি শান্ট কানেক্ট করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে লো করে দিলাম যেটা জিরোর কাছাকাছি তাহলে দেখো আমরা এখানে সেই সার্কিটটা আবার রেখেছি তাহলে অ্যামিটারের ভিতরে এর ভিতরে যে জিনিসটি রয়েছে একটি গ্যালভেনোমিটার তার সাথে প্যারালালে একটি শান্ট প্যারালাল রেজিস্ট্যান্সটাকে শান্ট বলছি এখন এই মেইন কারেন্ট আইজি আর আইএস এ ভেঙে গেল তাহলে আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস করে নিলাম আমরা কি করতে চাইছি গ্যালভেনোমিটার থেকে কি করে অ্যামিটার করা হয় এবং তার সাথে সাথে কারেন্ট থ্রু গ্যালভেনোমিটার এন্ড শান্ট আমরা বার করব এই এক্সপ্রেশনগুলো খুবই প্রয়োজনীয় সমীকরণ এবং তার সাথে থিওরিটাও আমি বলে নিচ্ছি তাহলে আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস আইএস আইজি প্লাস আইএস আর যেহেতু এটা প্যারালালে আছে তাই গ্যালভেনোমিটারের একটা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ভিজি সমান হচ্ছে আইজি ইনটু জি আর শান্টের একটা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হচ্ছে আইএস ইনটু এস এই দুটো ইকুয়াল প্যারালালে থাকলে কি হয় পোটেনশিয়াল ডিফারেন্স গুলো সেম হয় তাহলে ভিজি ইকুয়াল টু ভিএস সেখান থেকে আইজি ইনটু জি এগুলো আইএস ইনটু এস করে নিলাম তাহলে এখান থেকে আইজি ভ্যালুটা আমি প্রথমে বের করে নিলাম আইজি ভ্যালুটা ইন টার্মস অফ এস এন্ড আইজি এটা একটা ইকুয়েশন নাম দিয়ে দিলাম ওখানে পরপর ইকুয়েশন গুলো আসছে নাম্বারিংটা দেখে নিবে তোমরা এবারে এই ইকুয়েশনটার কি আইজি ভ্যালুটাকে আমি 6 নাম্বার ইকুয়েশনে পুট করতে হবে 6 আর 7 কে ইউজ করে i ইকুয়াল টু আইজি প্লাস আইএস যেটা আমরা পেয়েছি এখানে দেখে নাও i ইকুয়াল টু আইজি প্লাস আইএস আইজি ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে কি হবে আইএস ইনটু এস বাই জি প্লাস আইএস কারণ আইএসটা তো কমন নেওয়া যাবে আইএস কমন নিলে এস বাই জি প্লাস 1 হলো তাহলে i ইকুয়াল টু আইএস ইনটু এস বাই জি প্লাস 1 এখান থেকে আমি এটাকে এলসিএমটা করে নিলাম লসাগু করে নিলাম তারপরে s প্লাস জি বাই জি হয়ে গেল এখান থেকে আইএস এর ভ্যালুটা পেলাম দেখো i সমান আইএস ইনটু এটা কি এটাও কখনো কখনো দরকার ডাইরেক্ট যে এত শান্টের কারেন্ট গেলে মেইন কারেন্ট কত তখন ডাইরেক্ট এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো আর যদি তুমি শান্টের কারেন্টটা বের করতে চাও মেইন কারেন্টের টার্মে তাহলে দেখো শান্টের মধ্যে দিয়ে কারেন্ট যখন বার করছি তখন মেইন কারেন্ট ইনটু গ্যালভেনোমিটারের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্সটা আসছে কি ঠিক এই ভ্যালুটা যদি আবার এই ইকুয়েশনে পুট করে দিই এখানে পুট করলে কি হবে এই জি টার্মটা ক্যান্সেল হয়ে যাবে এখানে দেখো এই যে 7 নাম্বার ইকুয়েশনে যদি আইএস এর ভ্যালুটা পুট করি তাহলে কি হবে এই যে হরের লবে যে ইয়েটা রয়েছে জিটা নিউমারেটরে জিটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে s ডিভাইডেড বাই s প্লাস জি আসবে অর্থাৎ যার মধ্যে দিয়ে কারেন্ট বার করছি তার উল্টোটা আসছে কেন না প্যারালালের ক্ষেত্রে কারেন্ট দেখো i v ইকুয়াল টু ir v ইকুয়াল টু ir যে ফর্মুলা তাহলে i ইজ ইকুয়াল টু v বাই r তাহলে i ইনভার্সলি প্রপোর্শনাল টু r না যখন v টা কনস্ট্যান্ট কি এই জন্যই এটা হয় ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ইনভার্স রেশিওতে কারেন্টটা ডিভাইড হবে কি ইনভার্স রেশিওতে ডিভাইড হবে তাহলে কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে টোটাল কারেন্ট যদি জানা থাকে তাহলে শান্টের মধ্যে দিয়ে কারেন্ট i ইজ ইকুয়াল টু g ডিভাইডেড বাই s প্লাস g করে নিলাম গ্যালভেনোমিটারের কারেন্টটা করে নিলাম i ইনটু s ডিভাইডেড বাই s প্লাস g কি এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল এইবারে আমাদের দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এটা প্যারালালের ক্ষেত্রে আমি সার্কিটটাকে কাজে লাগাতে পারি এখানে আমি আরেকটু বলে নিই দেখো যদি কখনো তোমাদের দুটো রেজিস্ট্যান্স একটু নিচে দেখাবে নামিয়ে দাও প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যদি দুটো রেজিস্ট্যান্স এরভাবে প্যারালালে কানেক্ট থাকে কি দুটো রেজিস্ট্যান্স i1 আর i2 কারেন্ট যদি যায় r1 আর r2 দিয়ে এতে তো পোটেনশিয়াল ডিফারেন্স সমান দুটোরই
তাহলে ভি ওয়ান ইকুয়াল টু ভিডি ইকুয়াল টু ভি হবে কি, তাহলে আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু আই টু আর টু, এইটা যেভাবে ইকুয়েশনটা করেছে ঠিক একই রকম ভাবে। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট আমরা করছি দেখো, আর ওয়ান দিয়ে কারেন্ট বার করছি, তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই হচ্ছে। আর যখন আর টু দিয়ে কারেন্ট বার করবো, আই টু যদি বলি কারেন্টটা, তখন হবে আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই কি। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে মেইন কারেন্ট যদি জানা থাকে, রেজিস্ট্যান্স যদি জানা থাকে, কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে এটা। আচ্ছা যদি রেজিস্ট্যান্সগুলো সমান সমান হতো, আর ওয়ান ইকুয়াল টু আর টু হতো, আর ওয়ান ইকুয়াল টু আর টু হলে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই বাই টু হতো কি, আই টু ইকুয়াল টু আই বাই টু হতো। এটা কখন হতো, আই বাই টু যখন আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু, অর্থাৎ ইকুয়াল রেজিস্ট্যান্স হলে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, তাই না, আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু তখন হতো। যাকে এটা একটু দেখে নেবে, দেখার জায়গায় আমি পাচ্ছি না। আর ওয়ান ইকুয়াল টু আর টু হলে আই ওয়ান আই টু সমান হবে, হাফ হাফ হবে, আর ওয়ান সমান যখন আর টু হয়ে যাবে, আর ওয়ানের ভ্যালুটা সমান যদি আর টুর ভ্যালু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আই ওয়ান সমান আই টু সমান আই বাই টু আসবে, তাই না। এটা করে নিলাম, হাফ হাফ কারেন্ট ডিভাইড হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা আসছি এই যে শান্ট গ্যালভানোমিটারকে নিয়ে পরে যে আমার অ্যামিটারটা তৈরি হলো, এই অ্যামিটারের এই পুরো জিনিসটা তো অ্যামিটার কি, তাহলে গ্যালভানোমিটার উইথ শান্ট ইজ কল্ড অ্যামিটার। সেই অ্যামিটারের যে টোটাল রেজিস্ট্যান্স তাহলে কত হবে না, এই দুটো প্যারালাল আছে, তাহলে প্যারালালের ইকুইভ্যালেন্ট আমি করে নিই। অ্যামিটারের রেজিস্ট্যান্স কি আমরা যে করি না, দুটো প্যারালাল থাকলে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, সেখান থেকে অ্যামিটারের রেজিস্ট্যান্স এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি, এস ইনটু জি বাই এস প্লাস জি, এটা যে অ্যামিটারের রেজিস্ট্যান্স। আচ্ছা এইখানে আমি আরেকটি যেটি মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টরটার কথা বলছিলাম, সেই জিনিসটাকে এখান থেকে আমি একটু বলে নিই। এটা খুবই একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা সাধারণত বইগুলোতে বলা থাকে না। তো এখানে কিভাবে আমরা কি করে আইজিটাকে মাপলেই আইটাকে মাপতে পারবো, আইজিটাকে মেপে কি করে আইটাকে মাপবো, দেখো আমি কি করছি দেখো। তাহলে আমাদের যে ইকুয়েশনটা আমি এখানে পেয়েছিলাম, আই ইকুয়ালস টু যেটা আইজি, এই যে ইকুয়েশন পেলাম, এই যে 9 নম্বর ইকুয়েশন, এই 9 নম্বর ইকুয়েশনটাকে আমি কি করলাম, আইজি ইকুয়াল টু আই ইনটু এস প্লাস এস ডিভাইডেড বাই এস প্লাস জি, যে ইকুয়েশনটি পেয়েছি, এই ইকুয়েশন থেকে আই এর ভ্যালুটাকে আমি করে নিতে চাইছি কি, আই যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু তোমার এস প্লাস জি ডিভাইডেড বাই এস ইনটু আইজি। তাহলে আমার তো গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশন হবে, তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট অনুযায়ী, অর্থাৎ গ্যালভানোমিটারের যে স্কেলে যেটা শো করবে সেটা কিন্তু আইজি। এখন গ্যালভানোমিটারের স্কেলটাকে যদি আমি অ্যামিটারের স্কেল হিসেবে রেখে দিতে চাই, তাহলে আমার কোনো ক্যালিব্রেশনটা কোনো চেঞ্জ করলাম না, অর্থাৎ আইজিটাই ও শো করতে থাকলো, কিন্তু আমার মেইন কারেন্ট আমি মাপতে চাই, তার সঙ্গে কত টার্মটা মাল্টিপ্লাই হলো, সেই মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টরটা যদি বলে দিই, তাহলে কিন্তু আইজি ও শো করলো, আমি এম টাইম এই যে মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর অ্যামিটারের ক্ষেত্রে এস প্লাস জি বাই এস, এই ফ্যাক্টরটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার আইজিটা সাথে ওটা মাল্টিপ্লাই হয়ে তাহলে মেইন কারেন্ট আইটা পেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিবারই আমাকে আইজি যা দেখতে পাচ্ছি তার সঙ্গে এম টাইমস মাল্টিপ্লাই করে নিতে হবে। এই প্রতিবার করার দরকার নেই, আমরা যদি এরকম একটা ইনস্ট্রুমেন্ট বানাই, ধরো এটা আমার গ্যালভানোমিটার ইনস্ট্রুমেন্ট, এখান থেকে আমার স্কেল ক্যালিব্রেশন করা আছে, যাতে আইজিটা ও শো করে, হয়তো কাটাটা এখানে 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু আইজি ম্যাক্সিমাম হয়তো মাপে কি, তাহলে আমার যে স্কেল ক্যালিব্রেশন এটা আইজি মাপবে, কিন্তু আমি কি করলাম এখানে 0 1 2 3 4